ভাবেননি স্বয়ং শেখ হাসিনাও। তবে ৫ আগস্ট সকাল থেকেই পরিস্থিতি পাল্টে যায় নিমিষেই। জানা গেছে, গোয়েন্দা রিপোর্ট আর কর্মকর্তাদের কথায় কোনোভাবে পদত্যাগে রাজি হচ্ছিলেন না শেখ হাসিনা। এমনকি তার বোন শেখ রেহানাও তাকে পদত্যাগ করতে রাজি করাতে পারেননি। তবে শেখ হাসিনার ছেলে সজীব অজের জয়ের সাথে ফোনে কথা বলার পরপরই পদত্যাগে রাজি হয়েছিলেন তিনি। কি এমন বুঝিয়েছিলেন জয় যাতে নিজের সিদ্ধান্তে একরোখা বলে খ্যাত শেখ হাসিনা পদত্যাগে রাজি হয়ে গেলেন? বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, সেদিন সকাল থেকেই ঘোলাটে পরিস্থিতি ছিল। গণভবনে সকাল 10:30টায় সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা। এই বৈঠকে আন্দোলন দমাতে ব্যর্থ হওয়ায় নিরাপত্তা কর্মকর্তাদের ভৎসনা করেন তিনি। এ সময় তিনি যে কোনো মূল্যে আন্দোলন থামানোর নির্দেশ দেন। কিন্তু আরও রক্তপাত এড়াতে সশস্ত্র বাহিনী তার এই নির্দেশ পালনে অস্বীকৃতি প্রকাশ করে। 3 বাহিনীর প্রধান এবং পুলিশের আইজি তাকে দেশের বাস্তব চিত্র বিশ্লেষণ করে পদত্যাগ ছাড়ার কোনো উপায় নেই বলে জানান। কিন্তু তিনি পদত্যাগ করবেন না বলে নিজের অবস্থানে অনড় থাকেন। শেখ হাসিনাকে জানানো হয়, ইতিমধ্যে ঢাকার প্রতিটি প্রবেশ মুখে লাখ লাখ মানুষ অবস্থান করছে। অনেক মানুষের ওপর গুলি চালানো হচ্ছে, কিন্তু মানুষ সরছে না, বরং আরও বাড়ছে তাদের সংখ্যা। সকাল থেকে 100 জনের বেশি নিহত হচ্ছে। ঢাকা আর 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে দখলে চলে যাবে আন্দোলনকারীদের। জানা গেছে, পদত্যাগের প্রস্তাবে শেখ হাসিনা রেগে গিয়েছিলেন। প্রস্তাব প্রত্যাখ্যান করে অফিসারদের ধমকাধমকিও করেছিলেন তিনি। বলেছিলেন, তোমাদের জন্য আমি কি না করেছি, আর এখন তোমরা নিজেদের পিঠ বাঁচাতে চাইছো। তার এমন প্রতিক্রিয়ায় শেখ হাসিনার বোন শেখ রেহানার সঙ্গে গণভবনের ভিন্ন এক পক্ষে কথা বলেন কর্মকর্তারা। কিন্তু শেখ রেহানাও বড় বোনকে বোঝাতে ব্যর্থ হন। এরপর ফোন করা হয় যুক্তরাষ্ট্রে থাকা শেখ হাসিনার ছেলে সজীব অজের জয়কে। তিনি কর্মকর্তাদের সঙ্গে প্রথমে সরকারকে রক্ষা করতে তাদের ব্যর্থতার কথা তোলেন। জয় নিজেও শুরুতে পদত্যাগে রাজি ছিলেন না। তবে শেখ হাসিনার জীবনের নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না এবং বড় রকমের মৃত্যু ঝুঁকি আছে এমন পরিস্থিতি জয়ের সামনে তুলে ধরা হলে তিনি পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে মায়ের সঙ্গে কথা বলেন। বিভিন্ন সূত্রে জানা যায়, শেখ হাসিনা ও তার পুত্র জয়ের ফোনালাপ হয় মিনিট 10-এর মতো। ফোনে জয় তার মাকে বোঝান যে এই মুহূর্তে কোনোভাবেই গণভবনে থাকা তার জন্য নিরাপদ নয়, এমনকি দেশে অবস্থান করাও বিপজ্জনক হতে পারে। তাই যে কোনোভাবে হোক ভারতে চলে যাওয়ার কথা বলেন জয়। ভারতে না গেলে আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে। শেখ হাসিনা বেঁচে না থাকলে আওয়ামী লীগের হাল ধরার কেউ থাকবে না, এমন কথাও বলেছিলেন সজীব অজের জয়। জয় শেখ হাসিনাকে আশ্বাস দেন, ভারতে আশ্রয় নিলে সেখান থেকে ফিরে তিনি পুনরায় দেশে ফিরে আসতে বা রাজনীতিতে সক্রিয় হতে পারবেন। ছেলের কথায় পদত্যাগে রাজি হন শেখ হাসিনা। তবে পদত্যাগ করার আগে দেশবাসীর উদ্দেশ্যে একটি ভাষণ দিতে চেয়েছিলেন তিনি। তবে ছাত্র জনতার স্রোত ধেয়ে আসতে থাকে গণভবনের দিকে। এমন পরিস্থিতিতে ভাষণ রেকর্ড করার সময় পাননি শেখ হাসিনা। কর্মের অল্প কিছু বিবরণ যা সংগ্রহ করা সম্ভব হচ্ছে নিচে দেয়া হলো। 1. র্যাবে অপরাধমূলক কর্মকাণ্ড। কমান্ডার মঈন নৌসদরে YCFIS হিসেবে কর্মরত অবস্থায় নৌসদরে কর্মরত SOI লেফটেন্যান্ট কমান্ডার মারুফের সাথে তার ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা হয় এবং ফলশ্রুতিতে DNI কমোডর আজাদের সরাসরি সুপারিশে কমান্ডার মঈন র্যাবে পোস্টিং নিয়ে নৌবাহিনীর সদর দপ্তর ত্যাগ করেন। র্যাবে এই অফিসারকে মিডিয়া উইং এর মতো সংবেদনশীল পোস্টের দায়িত্ব দেওয়া হয়। এখান থেকে তিনি পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা বেনজির আব্দুল্লাহ আল মামুনদের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন এবং নিজে ক্ষমতার শীর্ষে অবস্থান নিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তার, ক্রসফায়ার সহ অন্যান্য হয়রানিমূলক কার্যক্রম চালিয়ে যেতে থাকেন। এছাড়া তিনি নৌবাহিনীর কমান্ডার তানভীরের সাথে যোগ জাসজে অফিসারদের মেধা শূন্য করার জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নেন। 2. জঙ্গি নাটক। কমান্ডার মঈন র্যাবের মিডিয়া উইং এর দায়িত্ব নিয়ে সবচেয়ে সফলভাবে যে কাজটি করেন তা হলো জঙ্গি নাটক। কমান্ডার মুফতি মাহমুদের কাছ থেকে দায়িত্ব নিয়ে মঈন জঙ্গি নাট্য মঞ্চকে একটি সিনেপ্লেক্স বানিয়ে ফেলেন এবং নাটককে অন্য উচ্চতায় নিয়ে থ্রিলার মুভি শুরু করেন। একের পর এক জঙ্গি নাটক করে আমেরিকার ওয়ার অন টেরর এবং ভারতের ইসলাম বিদ্বেষী এজেন্ডা বাস্তবায়ন করে তিনি ভারতীয় হেজিমনিকে পাকাপোক্ত করেন এবং বাংলাদেশের ইসলামপন্থী মুসলমানদের কোণঠাসা করে ফেলেন। তার জঙ্গি নাটকের কথা আমরা আলাদাভাবে বিশদভাবে লিখব। ইতোমধ্যে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই প্রথম আলোর জঙ্গি নাটক ও মেজর জিয়াকে জঙ্গি বানানোর বিষয়ে ভিডিও দিয়েছেন। কিন্তু জঙ্গি নাটকের অনেক কুশীলব এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গিয়েছে। আমরা একে একে সবাইকে উন্মোচিত করব ইনশাল্লাহ। 2. উৎকোচ কোর্স এবং অসাধারণ পারফরম্যান্স।
তিনি শাহ আমানত এয়ারপোর্টের কমান্ডিং অফিসার মাসুক হাসানকে জাহাজের ক্যান্টিন ফান্ডের টাকা দিয়ে বিদেশি সিগারেট কিনে দিয়ে খুশি করতেন। বিনিময়ে ক্যাপ্টেন মাসুক পিডব্লিউবি কোর্সের জন্য সুপারিশ করতেন। খন্দকার আল মঈন সফলভাবে এবারও 12 জনের মধ্যে 12তম স্থান লাভ করেন। 3. জমি ব্যবসা জালিয়াতি ও হয়রানি। বিএনপি জামাত সরকারের আমলে তিনি 2007 হতে 2010 পর্যন্ত দীর্ঘ 4 বছর র্যাবের নিজ এলাকায় গাজীপুরে অবস্থান করেন। গাজীপুর জেলার কোর্টে দেয়ানি আদালতের আইনজীবী হিসেবে তার পিতার সহযোগিতায় বিভিন্ন বিতর্কিত জমি ক্রয়ের বিষয়ে অনৈতিক সহযোগিতা প্রদান করে তিনি নিজ স্ত্রী এবং ভাইয়ের নামে সম্পত্তি ক্রয় করেন। এরপর তিনি র্যাবের গোয়েন্দা শাখায় যোগদান করেন এবং কুখ্যাত জিয়া ও সোহাইলের সাথে কাজ করেন। গোয়েন্দা শাখা হতে সুবিধা পাওয়ার বিনিময়ে তথ্য প্রচারের অপরাধে তিনি নৌবাহিনীতে বাধ্যতামূলক প্রত্যাবর্তন করেন। এছাড়াও 2019 সালে নৌ গোয়েন্দা হিসেবে যোগদানের পর তিনি বাঁশখালীতে এস আলমের পাওয়ার প্ল্যান্টে পাথরের ব্যবসার সাথে জড়িত হয়ে ব্যবসায়ীদের হয়রানি করে টাকা তুলে নেন। 4. চুরি ও বাটপাড়ি। 7 ফেব্রুয়ারি 2011 সালে গলফ ক্লাবের পুরস্কার বিতরণীতে লটারিতে তৎকালীন নৌপ্রধানের স্ত্রী একটি ঘড়ি প্রাপ্ত হন। মঈন উক্ত ঘড়ি নৌপ্রধানের স্ত্রীকে দেবে বলে নিজে মেরে দেন। চুরি করে ধরা খাওয়ার পর তাকে ওমর ফারুক জাহাজে পাঠানো হয়। এরপর তিনি কমোডর আজাদকে ম্যানেজ করে 2019 সালে নৌ গোয়েন্দা হিসেবে যোগদান করেন। 5. জালিয়াতি ও মিথ্যা গোয়েন্দা রিপোর্ট। 2019 সালে নৌ গোয়েন্দা হিসেবে যোগদান করার পর কমান্ডার তানভীরকে সাথে নিয়ে তিনি স্টাফ কলেজের প্রশিক্ষকদের নামে বানোয়াট মিথ্যা রিপোর্ট দিতে থাকেন। YCFIS ঢাকা থাকাকালীন বিভিন্ন অফিসারের বিরুদ্ধে নামে বেনামে রাজনৈতিক পরিচয় জড়িয়ে এবং বিভিন্ন বানোয়াট কথাবার্তা লিখে DGFI সহ বিভিন্ন সংস্থায় চিঠি প্রেরণ করতে থাকেন এবং একই সময়েও চিঠিসমূহ মঈন তার নিজের